আপনার ছেলে যতই শিক্ষিত হোক সে চাকরি পাবে না। শুনে অবাক লাগছে তাই না? কেন কেন সে চাকরি পাবে না, চলুন জানবো। বর্তমান পরিস্থিতিতে যদি সবচাইতে কোনো খারাপ অবস্থায় কোনো শ্রেণী থাকে মানুষদের মধ্যে, তাহলে সেটা হলো এই শিক্ষার্থী বা শিক্ষিত সমাজ। আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। যারা এখন বিভিন্ন রকমের সরকারি চাকরি বা বিভিন্ন রকমের চাকরির আশায় দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদের শেষ বেলাতে কিন্তু সেই চাকরি হয় অন্য কেউ ঘুষের মাধ্যমে, না হলে কোটা সিস্টেমের মাধ্যমে নিয়ে নিচ্ছে। এই নিয়ে আজকে গোটা বাংলাদেশ তোলপাড়। সে দেশের প্রচুর ছাত্রছাত্রীকে আমরা দেখলাম যে গুলি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ছাত্রদল নামের যে একটা ভয়ঙ্কর সংগঠন, সেই সংগঠন কিন্তু তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরেছে। তাহলে আমাদের এগুলো দেখে একটা মানুষ হিসাবে কি নিজেদের মধ্যে অবক্ষয় আসছে না? মনে হচ্ছে না যে আমরা কোন সমাজে বসবাস করি, যে সমাজে এই অবনতি কেন? সেই সমাজ নাকি একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে সেই গণতান্ত্রিক রাষ্ট্রে এই সমস্ত জিনিস কিভাবে হচ্ছে? যে দেশ এই বাক স্বাধীনতা নিয়ে স্বাধীন হয়েছিল, সেই দেশের বাক স্বাধীনতা কি করে রুদ্ধ করা হচ্ছে? সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলুন আমরা আজকে এই বাংলাদেশের যে এত বড় আন্দোলন, সেই কোটা সিস্টেমটাই বা কি, এবং তাদের প্রধানমন্ত্রী কি বা বললেন, এবং তিনি কি ব্যবস্থা নিচ্ছেন, তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি করছে, সমস্ত কিছু আজকে জানবো। তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষেও কিছু উপমা অবশ্যই টানবো। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সালাম, আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ছোটবেলা থেকেই আপনারা শুনেছেন যে ভালো করে পড়াশোনা করো, না হলে কিন্তু ভালো চাকরি পাবে না। তার পরবর্তীকালে আমরা বড় হয়ে শুনলাম যে না, এই চাকরি পেতে হলে তোমার ব্যাকিং লাগবে, তোমার টাকা পয়সা লাগবে। কিন্তু তারও পরবর্তীকালে আমরা বাস্তবতায় গিয়ে দেখলাম যে এই চাকরি পেতে গেলে তোমার কিন্তু ঠিক কপাল লাগবে। আর যে কপালের কথা অনেকেই ছোটবেলাতে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেগুলো পাত্তা দিতাম না। ভাবতাম যে কপালের দ্বারা চাকরি হয় নাকি, যত হার্ডওয়ার্ক করবে ততই চাকরি পাবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি না, সত্যি সত্যি কপালই লাগে। তার কারণ আপনি খেয়াল করে দেখেছেন কি, আপনি যদি জন্মগ্রহণের সময় ঠিক জেনারেল কাস্টে বা সাধারণ ঘরে যদি আপনাকে জন্মগ্রহণ করায়, তাহলে কিন্তু আপনার জীবনটা হেল হয়ে যাবে একটা চাকরি পেতে গেলে। কিন্তু অপরপক্ষে আমাদের ভারতবর্ষে যেমন এসসি, এসটি বা ওবিসি বা বিভিন্ন রকম কোটা, তাছাড়াও বাংলাদেশে যে এই মুক্তিযোদ্ধা কোটা, এই সমস্ত কোটার মাধ্যমে যে সমস্ত পরিবার সুবিধা পাচ্ছে, এবং সেই পরিবারের ছেলে মেয়েদের কিন্তু একটা সোনাই সোহাগা, তারা জন্ম থেকেই যেন সোনার চামচ নিয়ে জন্মাচ্ছে। আমাদের ভারতবর্ষেও কিন্তু এই এসসি এসটিরা অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। তাহলে এই কোটা সিস্টেমে কিন্তু একটা সাধারণ পরিবারের ছেলেদের জীবনকে একদম হতাশ করে দিয়েছে, তাদেরকে নিরাশ করে দিয়েছে। তারা সারাদিন রাত খাটাখাটি করেও কিন্তু তাদের মনের মতো চাকরি, মনের মতো কি এমনি সাধারণ চাকরিও পাচ্ছে না। তার কারণ একটা যোগ্যতা সম্পন্ন ছেলে সে 72 পেয়েও কিন্তু একটা চাকরি পাচ্ছে না, কিন্তু অপরপক্ষে একটা কোটার মধ্যে আসা ছেলে সে সেই চাকরিটাই হয়তো 50 পেয়েও পেয়ে যাচ্ছে। কিন্তু যে ছেলেটা সেই 71 বা 72 পেয়ে সেই চাকরিটা পেল না, তাকে কিন্তু সমাজের দৃষ্টিকোণ থেকে একটা অকর্মা বা নিষ্কর্মা ছেলে হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু অপরপক্ষে যেই ছেলেটা যে কোটার আন্ডারে 50 পেয়েও চাকরিটা পেয়ে গেছে, সেই ছেলেটাকে কিন্তু সোনাই সোহাগা, খুব সুন্দর ছেলে বলে ধরে নেওয়া হয়, তাদেরকে অনেক জ্ঞানী বলে সম্মান দেওয়া হয়। তো এই কোটা সিস্টেম এখনকার বর্তমানে শিক্ষিত সমাজের মধ্যে একটা কার্স বা অভিশাপ হিসাবে কিন্তু নেমে এসেছে, যেটা আমাদের ভারতবর্ষ তথা আমরা বাংলাদেশে কিন্তু একটা প্রকট রূপে দেখতে পাচ্ছি। ভারতবর্ষের ছেলেমেয়েরা যদিও এখনো কিন্তু এইরকম পথে নেমে আন্দোলন করতে শুরু করেনি, তবু কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি এই ছাত্র আন্দোলন কিন্তু তাদের শিরায় শিরায় অন্তর্নিহিত রয়েছে। সেই 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে, তার পরবর্তীকালে 1990 এর স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে শুরু করে, তারপরে 2018 সালে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে 2024 সালের যে আন্দোলন, এই মারাত্মক আন্দোলনের নেতৃত্বে কিন্তু তারাই রয়েছে। ইতিহাস কিন্তু সাক্ষী রয়েছে পৃথিবীতে, যেখানে যেরকম ভাবে অন্যায় হয়েছে আর এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু করেছে এই যুব
সমাজ, এই শিক্ষিত সমাজ, এই ছাত্র সমাজ, যে ছাত্র সমাজকে নিয়ে আমরা দেখেছি যে আমাদের এই ভারতবর্ষে স্বাধীনোত্তর কাল থেকে শুরু করে আমাদের সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে এই সুকান্ত ভট্টাচার্য, যিনি 18 বছর বয়স নামে যে কবিতা লিখেছিলেন, এই কবিতার মাধ্যমে কিন্তু এই 18 বছর বয়স বা যুবক সমাজকে একটা উজ্জীবিত করা হয়েছিল এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। তাছাড়াও আমরা পৃথিবীর ইতিহাসে কিন্তু বিভিন্ন রকমের ছাত্র আন্দোলন দেখেছি, যে ছাত্র আন্দোলনের মাধ্যমে পৃথিবী কিন্তু একটা পরিবর্তন এসেছে। যেমন ধর আপরাইজিং ছাত্র আন্দোলন, যেটা 1976 সালে ঘটেছিল সেই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সাউথ আফ্রিকাতে। তারপরে আমরা দেখেছি গত মে মাসে ঘটে গেছে সারা আমেরিকা জুড়ে বিভিন্ন ছাত্র আন্দোলন, যেটা গাজা প্রোটেস্ট হিসাবে পরিচিত। এবং 1968 সালে যে ভিয়েতনামের যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু আমেরিকান যে ছাত্রছাত্রীরা রয়েছিল তারা কিন্তু প্রচুরভাবে এই আন্দোলনটা গড়ে তুলেছিল। তো এই সমস্ত আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা এই পৃথিবীর ইতিহাসে একটা নজির রেখে গেছে যে তারা চায় শান্তি, এবং তারাই কিন্তু আমাদের যে এই স্বৈরাচারী শাসক বা বিভিন্ন রকমের যে অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। তো একজন ভারতীয় হিসাবে আমি ইন্টারনেটের মাধ্যমে এই যে বাংলাদেশের করুণ দৃশ্য, ছাত্রদের দৃশ্য দেখে কিন্তু আমি খুবই মর্মাহিত। আমিও কিন্তু একজন ছাত্র, এই ছাত্রদের কষ্ট দুঃখ কিন্তু আমরাও বুঝি। এবং আজকে বাংলাদেশ নাকি গণতান্ত্রিক দেশ, সে দেশে নাকি গণতন্ত্র রয়েছে, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী রয়েছে, তাহলে তারা কি করছে? তারা কেন ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে? কেন এই ছাত্রলীগ নামের সংগঠন তারা এই ধারালো অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করছে, এই ছাত্রদেরকে হত্যা করছে? গত 18 তারিখ পর্যন্ত বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 25 জন ছাত্রকে এরকমভাবে হত্যা করা হয়েছে, যেটাকে কোন দিক দিয়ে যুক্তিগ্রাহ্য বলে মনে হয়? আমি একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু অবশ্যই বলবো যে এই ছাত্ররাই কিন্তু আপনাদের দেশের ভবিষ্যৎ, এদেরকে আপনারা সঠিক শিক্ষা দেন এবং সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে দেন। এদের আপনারা দাবি দেওয়া শুনুন, এরা কিন্তু সন্ত্রাসী নয়। আপনি কেন এদেরকে আপনারা সরকার বিরোধী মনে করছেন? আপনি এদের দাবিগুলো শুনুন। আজকে গোটা বাংলাদেশই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে, সেই জন্য আপনার উচিত যে এই ছাত্রদের আপনার কথা শোনা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিন্তু অবশ্যই এই আবেদন করব যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বর্বর পাকিস্তানের সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেখানেও কিন্তু আমরা দেখেছি 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন কিন্তু প্রথম দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। সেই ভাষা দিবস হিসাবেই কিন্তু আপনারা 21শে ফেব্রুয়ারিকে পালন করেন যে আন্তর্জাতিক ভাষা দিবস। এবং গোটা পৃথিবীতেই কিন্তু এই বাংলাদেশ একটা নজির রেখেছে যে এই বাংলাদেশই পেরেছিল শুধুমাত্র এই ভাষাকে নিয়ে একটা দেশ গড়তে, এবং ভাষার জন্য তারা শহীদ হয়েছিল, যার নজির তারা কিন্তু রেখে গেছিল। সেই সময়ের কিন্তু ছাত্ররাও এরকম ভাবে প্রাণ দিয়েছিল। সেই সময় রফিক, জাব্বার, সালাম, বরকত বা শফিউর এরাও কিন্তু দেশের জন্য কম করেছিল না। তার পরবর্তীকালে আমরা যখন দেখেছি আপনাদের দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ছাত্রদের আন্দোলনটাই ছিল অনেক গুরুত্বপূর্ণ। তার পরবর্তীকালে স্বৈরাচারী শাসক এরশাদকে 1990 সালে হঠাতেও কিন্তু এই ছাত্ররাই অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। তো আজকে আপনি কিন্তু এই ছাত্রদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন যে এই ছাত্ররা কিন্তু দমবার নয়। তারা একের পর এক আন্দোলন করতে জানে, তারা জানে যে এই তরুণ রক্ত কি, তারা এই তরুণ রক্ত দিয়ে কিন্তু দেশ সমাজকে পরিবর্তন করতে পারে। তাই এদেরকে আপনি না দমিয়ে এদের কথা শুনুন এবং এদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে চলুন। তো আজকের এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে আপনি এমন একটা ব্যবস্থা করছেন যেন দেখে মনে হচ্ছে যে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, যেখানে প্যালেস্টাইনেদেরকে ইসরায়েলরা কিন্তু অন্যায়ভাবে নির্বিচারে গুলি করে হত্যা করছে। তো তেমন ভাবেই কিন্তু গতকালকে দেখলাম যে বিভিন্নভাবে এই ছাত্রদেরকে মেরে ফেলা হলো, যাতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় নেতাদের কিন্তু এইরকম বক্তব্য দিতে শুনেছি যে এই আন্দোলন নাকি সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলন যারা করছে তাদেরকে এখনো সুযোগ দেওয়া হচ্ছে, এই আন্দোলনকে যদি তারা প্রতিহত করতে যায় তাহলে কিন্তু এই আন্দোলনকারীরা নাকি থাকতে পারবে না। এই সমস্ত কথা বলার কোনো মানেই হয় না। এই ছাত্র আন্দোলন, যারা ছাত্ররা নিজেদের ভবিষ্যতের জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনকে আপনি রক্ষা করার জন্য 229 প্লাটুন বিজিবি নিয়োগ করলেন সারা দেশে। এরা কি জঙ্গি নাকি? তাছাড়াও দেখতে পাচ্ছি যে যেভাবে পুলিশ অন্যায় অত্যাচার করছে, সাধারণ রিক্সা চালকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। সাধারণ শিক্ষার্থী যে আবু সাইদ, সে ভেবেছিল যে এই পুলিশ হয়তো তাকে গুলি করবে না, তাই বলে সে বুক পেতে দিয়েছিল, কিন্তু এই পুলিশ কি করলো, তার বুকে গুলি করে দিল। এটা কি সহ্য করা যায়? এটা কোনো সভ্য জাতি সহ্য করতে পারে না কোনো বাপ মাই সহ্য করতে পারে? তাহলে এই কুমির কান্নাকে এতে কি হবে? তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এই হত্যাকে রক্ষা করা যাচ্ছে না। গত 18 তারিখে একদিনে শুধুমাত্র 19 জনকে হত্যা করে মোট 26 জন ছেলে মেয়েদেরকে কিন্তু হত্যা করা হলো। আরো যে কত হত্যা করা হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। তাছাড়াও ঢাকা মহানগরের গোয়েন্দা কর্মকর্তা যে হারুন আর রশিদ, তিনি বলছেন যে এই পুলিশদের উপর আক্রমণ করা হলে এবং সরকারি বিভিন্ন কিছু ধ্বংস করা হলে তাদেরকে নাকি রক্ষা করা হবে না। কিন্তু ঠিক আছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু আপনারা কেন গুলি চালাতে গেলেন? আপনাদের কি কোনো ছেলে মেয়ে নেই? আপনাদের ছেলে মেয়েদের কি ওইরকম বয়স নেই যাদেরকে আপনারা এইভাবে গুলি করছেন, যাদের উপর দিয়ে এরকম গাড়ি চালিয়ে দিচ্ছেন? আপনাদের কি দয়া মায়া কিছু নেই? আপনারা কি বাড়িতে গিয়ে ঘুমান না? আপনারা বাড়িতে গিয়ে কি করে ঘুমিয়ে থাকেন এই সমস্ত স্টুডেন্টদের উপর এরকম অত্যাচার করার পর? হ্যাঁ, এত বড় আন্দোলন করতে গেলে কিছুটা একটা ভুল হতেই পারে,
এত সারা দেশে জুড়ে ছড়িয়ে পড়লো, এটার পিছনে কিন্তু আপনারা দায়ী নয়, আপনাদের মতো কর্মকর্তারা দায়ী নয়। আপনারা কেন আগে থেকে এর ব্যবস্থা করলেন না? বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে মেহেদি হাসান, ওয়াসিম শেখ, নাজমুল, মোহাম্মদ, রিক্সা চালক যে সমস্ত রয়েছে, তাহমিদ হাসান, ইমন আহমেদ, রাফি, ওয়াসিম, আবু সাইদ, আদনান, আসিফ, এই সমস্ত ছেলে মেয়েদেরকে আপনারা কি বলে হত্যা করলেন? আজকে এই আবু সাইদ যে একটা দরিদ্র পরিবার থেকে উঠেছে, 9 ভাই বোনদের মধ্যে সেই শুধুমাত্র একটা উচ্চ শিক্ষিত ছেলে যে কিন্তু ভার্সিটিতে পড়ার চান্স পেয়েছিল, সেই ছেলেটাকে আপনারা গুলি করে হত্যা করলেন। তার বাবা মায়ের উপর দিয়ে কি অবস্থা যাচ্ছে আপনারা ভেবে দেখেছেন? তাহলে আমি বলবো যে এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের ঘুম আসে কি করে? আর ভাই ছাত্রলীগ, আপনারাই বা কিভাবে এই আপনাদেরই সহজাত ভাই এদেরকে কিভাবে আপনারা হত্যা করছেন? আপনাদেরকে একটু দয়ামায়া হচ্ছে না? আপনারা এইভাবে অস্ত্র দিয়ে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে কুবাচ্ছেন যারাও কিন্তু আপনাদের মতোই ছাত্র, যারা শুধুমাত্র চায় যে মেধার ভিত্তিতে তাদের নিয়োগটা হোক, তাদের উপর যেন অন্যায় না হয়, তারা যেন মেধার ভিত্তিতে চাকরি পায়। আর মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কি অন্যায় কথা? তারা তো এর আগে কখনো বলেনি যে মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ দেওয়া হবে না, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে তো যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে দুটো প্রজন্মকে সুযোগ দেওয়া হয়েছে, তারও পরবর্তীকালে কেন এত সুযোগ দেওয়া হবে? তাদের দাবিটাও কিন্তু অবশ্যই গ্রাহ্য। তারা তো একদমই এই কোটাকে অ্যাবলিশ করার জন্য বলছে না। তো চলুন আমরা এখন বাংলাদেশের এই কোটা সিস্টেমটা, কোটার ইতিহাসটা জেনে আসি। বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল সেই পাকিস্তানের বর্বর বাহিনীর কাছ থেকে 1971 সালে, এবং 1972 সাল থেকে কিন্তু এই কোটা ব্যবস্থা তাদের চালু হয়েছে। 1972 সালের কোটা ব্যবস্থা এরকম ছিল যে 20% মেধার ভিত্তিতে চাকরি হতো, বাকি 80% জেলা কোটা, বিভিন্ন জেলার ছেলেরা সেই জেলার কোটাদের মধ্যে আসতো, এবং এই 80%-এর মধ্যেই মুক্তিযোদ্ধা ছিল 30%, এবং বিভিন্ন অন্যায় এবং নিপীড়নের শিকার সেই সমস্ত মহিলা, তাদেরকে 10% সংরক্ষণ দেওয়া হতো, বাকি ক্ষেত্রে জেলা সংরক্ষণ ছিল। সেই কোটা আইনটাকে 1976 সালে আবার মডিফাইড করা হয়, এবং সেই ক্ষেত্রে এই যে মেধা ভিত্তিতে নিয়োগটা আরো বাড়ানো হয়। তখন 40% মেধার ভিত্তিতে নিয়োগ হতো, এবং বাকি ক্ষেত্রে এই কোটা সিস্টেম ছিল। তার পরবর্তীকালে 1985 সাল এবং 1990 সালে আমরা এসে দেখলাম যে এই কোটাটা তখন 45% মেধার ভিত্তিতে এবং 55% হলো কোটার ভিত্তিতে। এই কোটার মধ্যে ক্ষুদ্র এবং নৃগোষ্ঠীকে সেই 5%-এর সংরক্ষণের আন্ডারে নিয়ে আসা হলো, সেটা 1985 সালে। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে 2012 সালে এসে সেই কোটার মধ্যে 1% কোটা কিন্তু এই প্রতিবন্ধীদেরকে দেওয়া হলো, যে প্রতিবন্ধীরা কিন্তু সত্যি যোগ্য এই কোটার মাধ্যমে আসার। তার কারণ তাদেরকেও সুযোগ দেওয়া উচিত যে তারাও সামনের দিকে এগিয়ে আসুক এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করুক, তারাও সামনের দিকে এগিয়ে আসা উচিত। এই যে 1990 সাল বা 1997 সাল পর্যন্ত এই কোটাটা কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের জন্য ছিল। তার পরবর্তীকালে আমরা 1997 সালে এসে দেখলাম যে 30% যে কোটাটা মুক্তিযোদ্ধারা পাচ্ছিল, সেই 55%-এর মধ্যে সেই মুক্তিযোদ্ধা কোটাটা কিন্তু এখন মুক্তিযোদ্ধার সন্তানরা পেতে থাকলো। তাহলে মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছিল, সেটাও কিন্তু ঠিক ছিল। সেটার পরবর্তীকালে আমরা দেখলাম যে 2011 সালে সরকার বলল না, এই কোটার মাধ্যমে এখন এই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা আসবে। এই নাতি নাতনিরাও কিন্তু এই কোটার সুবিধা দীর্ঘ 7-8 বছর ধরে পেতে থাকলো। তারও পরবর্তীকালে 2018 সালে এসে দেখলাম ঢাকার একজন ছাত্র এবং 2 জন সাংবাদিক গিয়ে সেই কোটার বিরুদ্ধে কিন্তু একটা রিট পিটিশন দাখিল করেছিল সেই সময় সুপ্রিম কোর্টে, এবং সেটা পরবর্তীকালে খারিজ হয়ে যায়। তার পরবর্তীকালে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এই কোটার বিরুদ্ধে আস্তে আস্তে প্রচারণা শুরু করে, এবং এই আন্দোলনটা আস্তে আস্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তখন সেই জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পড়তে 11 এপ্রিল কিন্তু শেখ হাসিনা, সেই প্রধানমন্ত্রী, তখন কিন্তু ঘোষণা করলেন যে এই সমস্ত কোটা সিস্টেম আর ছাত্রদের দরকার নেই, তাই তিনি সেই কোটাটাকে একদম বন্ধ করার ঘোষণা দিলেন। তখনও কিন্তু 44% মাত্র মেধার ভিত্তিতে চাকরি হতো এবং 55% চাকরি হতো কোটার ভিত্তিতে। এই 56%-এর মধ্যে ছিল 30% মুক্তিযোদ্ধা, 10% ছিল মহিলা কোটা, 10% ছিল জেলা কোটা, এবং 5% ছিল ক্ষুদ্র এবং নৃগোষ্ঠীর কোটা, 1% ছিল প্রতিবন্ধীদের কোটা। তো এই আন্দোলনটা যখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সংসদ ভবনে বলল যে এই কোটা আর রাখা যাবে না, এই কোটা পুরোপুরি অ্যাবলিশ করা হলো, তার পরবর্তীকালে আমরা 2021 সালে গিয়ে দেখলাম যে কিছু এই মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন তারা গিয়ে হাইকোর্টে একটা কেস করলো, এবং সেই হাইকোর্টের রায় আসলো গত 5 জুন, এবং সেই রায়ে বলা হলো যে সেই কোটা আবার নাকি বলবৎ থাকবে, এবং আগেকার যে সরকারের দেওয়া যে পরিপত্রটাকে কিন্তু বাতিল করে দেওয়া হলো, অবৈধ বলে ঘোষণা করা হলো। তার পরবর্তীকালে কিন্তু এই সাধারণ ছেলেমেয়েরা আবার কিন্তু সেই আন্দোলনের আস্তে আস্তে কিন্তু শুরু করলো। এই আন্দোলনটা তারা প্রথমে যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি বেসড হলেও এরা আস্তে আস্তে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের মধ্যে তারা কিন্তু এই আন্দোলনটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে শুরু করলো। তাতে তারা ইন্টারনেটের মাধ্যমে শুরু করে প্ল্যাকার্ড বিলি থেকে শুরু করে বিভিন্নভাবে এই আন্দোলনটা তারা শুরু করেছে। এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র একটা নেতা বা একটা মুখ নিয়ে কিন্তু গড়ে ওঠেনি। এই আন্দোলনটাই রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকমের ছাত্র সমন্বয়ক, সেই সমন্বয়করাই কিন্তু তৈরি করেছে এই আন্দোলনটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 65 জন এরকম সমন্বয়ক রয়েছে। তার মধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ে রয়েছে 23 জন ছাত্রছাত্রী। তারা কিন্তু এই আন্দোলনটাকে বিভিন্নভাবে পরিচালনা করছে। তারাই কিন্তু ছাত্রদেরকে ঐক্যবদ্ধ এবং বিভিন্ন রকমের প্রোগ্রামের ঘোষণা দিচ্ছে। এখানে তাদের মূল দাবি হলো যে
এই ক্ষুদ্র এবং নৃগোষ্ঠী ছাড়াও প্রতিবন্ধী কোটাটা রেখে বাকি সমস্ত কোটাকে অ্যাবলিশ করতে হবে এবং মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, যাতে কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানরাও কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেছে। বিভিন্ন রকমের সাধারণ জনগণ থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই, সকল স্বতঃস্ফূর্তভাবে সাধারণ দেশের জনগণ কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আবাসন থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মানুষ গিয়ে তাদেরকে খাবার পানীয় সংগ্রহ করছে এবং তাদেরকে অনেকভাবে সমর্থন করছে। তো আমরা সরকারের কাছে অবশ্যই চাইবো যে আপনারা এই আন্দোলনকে আর বাড়তে দেবেন না, এই আন্দোলনকে আপনারা তাদের কথা শুনুন এবং তাদের সঙ্গে আলোচনা করে এই আন্দোলনটার অবশ্যই পরিসমাপ্তি ঘটান। এই আন্দোলনটা কিন্তু এত মারাত্মক রূপ নিত না যদি না গত রবিবার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এইটা বলে বসতেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারেরা পাবে নাকি। আর এটাই কিন্তু ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের মনে কিন্তু একটা দুঃখ পেয়েছে। তারা সেই জন্য কিন্তু বলছে যে আমরা কারা, তোমরা কারা, সবাই কিন্তু তারা বলছে আমরা রাজাকার রাজাকার। আজকে এই রাজাকার কিন্তু তারা আবার নিজেদের মুখে তুলে নিয়েছে, তার কারণ প্রধানমন্ত্রী তাদেরকে বলে দিচ্ছে তারা রাজাকার। তাহলে এই রকম ধরনের অদ্ভুত রকমের কথাবার্তা বলা থেকে সেই দেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছে সেই প্রধান সমন্বয়ক যারা রয়েছে তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলবো এখন। তারা হলো মোহাম্মদ নাহিদ ইসলাম, আরিফ সোহেল যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাঠরত ছাত্র, জার্জিস আলম, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মেয়েরা রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে উল্লেখ করব যে রাফিয়া রেহনুমা রিদ্ধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কুয়েত মৈত্রী হলের সমন্বয়ক তিনি। তারা কিন্তু এই প্রধান মুখ হলেও তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই আবু সাঈদের কথা কিন্তু কখনোই ভুলতে পারবো না, যিনি সেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পাঠরত একটা ইংরাজি বিভাগের ছাত্র ছিল, যে কিন্তু বুক ফুলিয়ে সে তার জীবনটাকে দান করেছে এই আন্দোলনকে উৎসর্গ করতে গিয়ে। তো আজকে আমরা এত বড় এই যে আন্দোলন, এটা কিন্তু দেখে আমরা বলতে পারি যে আগামী দিনে কিন্তু বাংলাদেশে অবশ্যই নতুন কিছু একটা ঘটতে চলেছে এবং সরকারকে অবশ্যই আমি চাইবো যে এই ছাত্রছাত্রীদের সঙ্গে মিলেমিশে একটা সমাধান সূত্র বের করতে হবে এবং তারা যেন সেই কাজটাই করে। এই ছাত্রদের কিন্তু রক্ত আমরা কখনোই আশা করব না এবং চাইবো যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক। তো আপনারা কিন্তু আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে এই কোটা ব্যবস্থা কি থাকা উচিত নাকি না থাকা উচিত। তো আমাদের ভারতবর্ষেও কিন্তু এইরকম কোটা সিস্টেম নিয়ে নতুনভাবে সরকারকে অবশ্যই ভাবা উচিত। তার কারণ হচ্ছে মেধার ভিত্তিতে চাকরি হলে পরিষেবা ভালো হবে এবং ছেলে মেয়েদের যোগ্যতা সম্পন্নভাবে চাকরি পাবে। আশা করব বাংলাদেশের সরকারও কিন্তু এই মনোভাব নিয়ে চলবে এবং ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য উন্নত একটা সমাজ গঠন হবে এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের মতো দেশগুলো আগামী দিনে আরো উন্নতির শিখরে পৌঁছাবে। তো আজকের ভিডিও আপনাদের অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন এবং বন্ধুদের সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও কিন্তু আজকে এই শিক্ষিত সমাজকে এই কোটা সিস্টেম এবং আমাদের যে অন্যায় অত্যাচার বা অবিচার হচ্ছে কিছু জানা উচিত। তা না হলে কিন্তু আগামী দিনের প্রজন্মের মধ্যে প্রচুর ছেলে মেয়েদের কিন্তু এই পড়াশোনার প্রতি একটা উৎসাহ থাকবে না। তার কারণ এখন তো এমনি ডিজিটাল যুগ হয়ে গেছে, এআই এর যুগ হয়েছে, যেখানে সমস্ত তথ্য এক ক্লিকেই পাওয়া যাচ্ছে। তাই আগামী দিনে কিন্তু আরো চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমাদের শিক্ষিত সমাজকে কিন্তু বেশি বেশি সচেতন হতে হবে। তো এই শিক্ষিত সমাজের মধ্যে অবশ্যই চাইবো যে এই ভিডিওটি সবাই দেখুন এবং বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তাছাড়াও আমার ফেসবুকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সেখানেও কিন্তু লাইক করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু